নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার আজকের নিবেদন হলো পিশাচিনী, গি দ্য মোপসের লেখা। বিছানায় শায়িত ৯২-এর মুহূর্ত মহিলা, বৃদ্ধার মুখ শান্ত, সজ্ঞানে শুনছেন সব কথাবার্তা। আসন্ন মৃত্যুর জন্য তার কোনো অভিযোগ নেই। চাষি লোকটি বিছানার ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে ডাক্তারের মুখোমুখি। খোলা জানলা ও দরজার মধ্যে দিয়ে ঝাঁপিয়ে পড়েছে জুলাইয়ের তেজি রোদ্দুর। ৪ পুরুষ ব্যবহৃত বাদামি মাটিতে সেই আলোর বিচ্ছুরণ। মাটির গন্ধ ভাসে উষ্ণ বাতাসে, ঘাসের আঘ্রাণ, পোড়া তামাকের নির্যাস, গঙ্গা ফড়িংয়ের অবিরল শিশি শব্দ ভেসে আসে। চড়া কণ্ঠে ডাক্তার বলেন, এই অবস্থায় তোমার মাকে ফেলে রেখে যেও না হেনোর। যে কোনো মুহূর্তে উনি মারা যেতে পারেন। মাথা নাড়ে চাষি। অনেকক্ষণ ধরে আমার ফসলগুলো মাঠে পড়ে আছে, বেলাবেলি তুলে না আনলে ক্ষতি হয়ে যাবে। মা, তুমি কি বলো? মৃতপ্রায় শীর্ণ বৃদ্ধা। এখনো কি ধনলিপ্সা আছে তার? চোখ মুখের ইশারায় বললেন, হ্যাঁ যাও বাবা। খেপে উঠলেন ডাক্তার, পা ঠুকে বললেন, কি পাষণ্ড হে ছোকরা, ক্ষেতের ফসল কাটা এতই জরুরি? তবে মনে রেখো, একদিন তোমারও দিন আসবে। সেদিন আমি এভাবেই তোমার কাছে এসে দাঁড়াবো না। কুকুরের মতো মৃত্যু হবে তোমার। যত সব জঞ্জাল। ডাক্তারের হুমকিতে দ্বিধান্বিত রোগা লম্বা লোকটি। একদিকে তার বৈষয়িক আকর্ষণ, অন্যদিকে ভবিষ্যতের ভয়। সে বলল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে বললেন? আমি কি করে জানব? ধমকে ওঠেন ডাক্তার। সেটা মায়ের সঙ্গে ঠিক করো। ডাক্তার হিসাবে আমি তার পরমায়ু চাই, বুঝলে? আমি একজন ডাক্তার। লোকটা তখনই মনস্থির করে বলল, আমি যাই। যেতে আমাকে হবেই। আপনি রাগ করবেন না ডাক্তারবাবু? বেশ, তাই যাব। তিতি বিরক্ত ডাক্তার বলে ওঠেন, এই নোংরা পরিবেশে আমিও আর থাকতে পারছি না। দুমদুম পা ফেলে বেরিয়ে যান ডাক্তার। হনুর একটু বাইরে বেরিয়ে ফের ফিরে আসে। মায়ের কানে কাছে এসে মুখ এনে বলে, একটুক্ষণ একা থাকো, আমি টুক করে র্যাপেড বুড়িকে ডেকে আনি। র্যাপেড বুড়ি এক বয়স্ক ধোপানি, যে উপযুক্ত পারিশ্রমিকের বদলে গায়ের বহু পরিবারের মৃত বা মৃতপ্রায় ব্যক্তির পরিচর্যা করে থাকে। র্যাপেড বুড়ি হলো এই ক্ষয়িষ্ণু যুগের সার্থক প্রতিনিধি। যত রাজ্যের লোভ আর লালসা গিজগিজ করছে তার অন্তরে। তার প্রিয় প্রসঙ্গ হলো মৃত্যু। কত রকম মৃত্যুর সাক্ষী হয়েছে সে। হনুর র্যাপেড বুড়ির বাড়িতে ঢোকে। বুড়ি তখন মেয়েদের রুমাল কাচার জন্যে জলে নীল গোলাচ্ছে। বলিও র্যাপেড বুড়ি, কেমন আছো? আলাপ জন্মায় হনুর। বুড়ি মুখ তোলে, তুমি? তা খবর কি? আমি ভালোই, তবে মা বিশেষ ভালো নেই। কি হয়েছে? এই যায় যায় অবস্থা, বয়সের ব্যাধি। যেন মৃত্যুর গন্ধ পেয়েই বুড়ি হাত ধুয়ে নেয়। তার পাকানো আঙ্গুল থেকে টুপ টুপ জল ঝরতে থাকে। হঠাৎ নরম গলায় বলে, সত্যি এই অবস্থা? ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আজ বিকেলটাও পার হতে পারবে কি না জানি নে। বলে বিমর্ষ হনুর কি করে আসল কথা পারবে ভাবতে থাকে। তার মগজে নানা রকম ভাবনা খুব পাক খায়। শেষ পর্যন্ত সে বলে বসে, মার মৃত্যু পর্যন্ত সেবা করতে তুমি কত পারিশ্রমিক নেবে? আমার অবস্থা সচ্ছল নয়, সে তো জানোই। একজন চাকর পোষার ক্ষমতাও নেই। আমার এই দারিদ্র্যের জন্যই মার এই দুরবস্থা। মা একাই 10 জন লোকের পরিশ্রম করত এই 92 বছর বয়সে। ভাবো তো, কি হাড় ভাঙা খাটুনি না খাটত। র্যাপেড
গম্ভীরভাবে বলল, বাছা, আমি লোক বুঝে 2 ধরনের পারিশ্রমিক নিয়ে থাকি, দিন প্রতি 40 সাউচ ও রাত প্রতি 3 ফ্রা নেই ধনীদের কাছ থেকে, আর তোমাদের মতো মধ্যবিত্তদের কাছ থেকে নেই 20 সাউচ এবং রাতে 40 সাউচ। তোমার কাছে এই দ্বিতীয় রেটাই নেব বাছা। হনুর মনোপুত হয় না রেট। ভাবে মা বেশ শক্তপোক্ত মানুষ, সহজে টেসে যাবার নয়। গুলি মারো ডাক্তারের কথায়। সপ্তাহ খানেকের আগে বুড়ি চোখ বুঝবে না। ভেবেচিন্তে হনুর বলে, না, তোমাকে চুক্তিবদ্ধভাবে আমি এককালীন কিছু টাকা দেব, বিনিময়ে গোটা কাজটা তুমি করবে। ডাক্তারের মতানুযায়ী যদি সে কোনো মুহূর্তে রোগী মারা যায় তবে তুমি জিতবে, আমি হারব। আর মা যদি কাল পরশু বা বেশ কয়েকদিন টিকে যায় তবে হার হবে তোমার এবং জিত হবে আমার। এমন প্রস্তাবে হনুর দিকে খানিক ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে বুড়ি। মানুষের মৃত্যু নিয়ে এ কি জুয়া খেলা? সংশয় জাগে মনে। সেই সঙ্গে এককালীন থোক টাকার হাতছানি। তখনই ভাবে, লোকটা কি তাহলে তাকে ঠকবার মতলব করছে? সে বলে, বেশ, তবে তোমার মাকে না দেখে পর্যন্ত কোনো চুক্তি হবে না। চলো তাহলে মাকে দেখতে। হাত ধুয়ে মুছে তখনই তৈরি ধোপানি। পথে সারাটা রাস্তায় কেউ কখনো কথা বলে না। দ্রুত হাঁটে বুড়ি। গরমে ক্লান্ত কয়েকটি গরু মাটিতে মুখ গুজে শুয়ে আছে। ওদের পদশব্দে মুখ তুলে চায়। গরুগুলির চোখে সবুজ কচি ঘাসের ক্ষুধার্ত আরতি। বাড়ির কাছে পৌঁছে হনুর মনে আশঙ্কা জাগে। কে জানে, হয়তো এর মধ্যেই সব শেষ হয়ে গেছে। কিন্তু বাড়ি ঢুকে দেখা যায় মৃত্যু তখনও তার মাকে ছুঁতে পারেনি। বিছানায় শায়িত, পিঠ ঘুরিয়ে শুয়ে আছে। দুটি শীর্ণ হাত কেমন জন্তুর মতো লাগে। পায়ে পায়ে বিছানার দিকে এগিয়ে যায় সেবিকা র্যাপিড। ঝুঁকে দেখে। রোগীর নাড়ি, বুক, চোখ পরীক্ষা করে, বোঝার চেষ্টা করে রোগিনীর জীবনী শক্তি আর কতটুকু অবশিষ্ট। দীর্ঘক্ষণ রোগীর দিকে চেয়ে থাকে, তারপর বেরিয়ে আসে। হনুর প্রশ্ন করে, কেমন দেখলে? ঠোঁট ওল্টায় র্যাপিড। আরও 2 দিন তো বটেই, তারও বেশি পরমায়ু আছে। তার চুক্তি মোতাবেক তুমি যদি 6 ফ্রয় দাও তবে বিবেচনা করে দেখি। 6 ফ্রয়? হনুর আঁতকে ওঠে। ওরে বাপ, 6 ফ্রয়? বলো কি? আরে, তোমাকে না বলেছি এ ঘাটের মরা 5-6 ঘন্টার বেশি বাঁচবে না। বাঁচতেই পারে না। ডাক্তারে কিছুক্ষণ দুজনের মধ্যে দর কষাকষি হলো এবং দুজনেই যে যার নিজের জায়গায় অনড় বলে একটা রফা করা যাচ্ছে না। শেষমেশ হনুর বলল, ঠিক আছে বুড়ি, 6 ফ্রয় সই। তবে তোমায় কিন্তু কাছাকাছি থেকে দেখবার সবই করতে হবে। করবো রে বাছা, করবো। তোমার পয়সা ঠিক উসুল হয়ে যাবে দেখো। বুড়ি খুশি গলায় জানালো। এবার নিশ্চিন্তে হনুর খেতে ফিরে যেতে পারে। প্রচণ্ড দাবদাহে ফসল নষ্ট হতে চলেছে। এছাড়াও আছে পাখিদের উৎপাত, পোকারও উপদ্রব। পায়ে পায়ে রোগীর ঘরে ঢোকে সেবিকা। সেলাই করার জিনিসপত্র সঙ্গে এনেছে। যখনই সে কোনো নতুন রোগীর সেবায় দায়িত্ব নেয় তখনই সে ওই পরিবারে এবং নিজের জন্য কিছু বাড়তি কাজ স্বেচ্ছায় করে দেয়। অবশ্য এর জন্য রোগীর পার্টি তাকে বাড়তি পয়সাও দেয়। এবার সে রোগিণীকে প্রশ্ন করে, পুরোহিতকে কি আপনার কাছে আনা হয়েছিল মাদাম বনস্পতিস? না সূচক মাথা নাড়ালো। র্যাপিড ধর্মপ্রাণা। সে লাফিয়ে উঠল। সে কি, এমনও হয়? হয় ভগবান! পাদ্রি ডাকতে তাহলে আমি যাই। ছুটে বেরিয়ে যায় সে। রাস্তা দিয়ে দিকবিদিক জ্ঞান শূন্যের মতো ছুটতে থাকে। লোকে তাকে দেখে ভাবে আগুন লাগার মতো কোনো বিপদ ঘটেছে বোধহয়।
পাদ্রির সঙ্গে নিয়ে ফিরছে সেবিকা। পাদ্রির পেছনে পেছনে এক গায়ক বালক ঘণ্টা বাজাতে বাজাতে চলেছে, যেন ঈশ্বরের আগাম বার্তা ছড়িয়ে দিচ্ছে সে গ্রামবাসীদের। দূর দূরান্তের কর্মরত মানুষ এ দৃশ্য দেখে টুপি খুলে নিঃশব্দে দাঁড়িয়ে যায়। দূরে একটি খামার বাড়ির পেছনে ক্রমে হারিয়ে যায় পাদ্রির শ্বেত শুভ্র দাড়ি ও পক্ক কেশ। খেতে যেসব মেয়েরা কাজ করছিল, ফসল জড়ো বা আটি বাঁধছিল, কাজ ফেলে উঠে দাঁড়ায় তারাও, ক্রস চিহ্ন আঁকে বুকে। ছটফট করে একদল ভীত মুরগি তাদের গর্তে গিয়ে ঢোকে। দড়ি বাঁধা বাচ্চা ঘোড়াটিও চমকে উঠে সাই সাই চক্কর খেতে থাকে, পা ছড়ে শূন্যে। গির্জায় গায়ক বালক লাল ঘাগরা উড়িয়ে ছুটে যাচ্ছে। সম্মুখে ঘাড় কাত করে পুরোহিত কাপা গম্ভীর বেদনার্ত কণ্ঠে মন্ত্র আওড়াতে আওড়াতে ছুটছেন, এবং তার এদের পেছনে প্রার্থনা দিতে র্যাপেট বুড়ি চলেছে হাঁপাতে হাঁপাতে। সবাই দেখছে। হেনুর জিজ্ঞাসা করল, কোথায় চলছেন ফাদার? ফাদার জবাব দিলেন, তোমার মার অন্তিমকাল, তাই প্রার্থনা হবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। হনুর কপালে কোনো ভাঁজ পড়ে না। ভেতরে কোনো সাড়া নেই। ভাবে, বাহ, ব্যাপারটা বেশ জমেছে তো। ফের ক্ষেতের কাজে মন দেয় সে। মাদাম বনস্পেসের নিঃশীর্ণ ঠোঁট বিড়বিড় করে পাদ্রি নিজের দায়িত্ব পালন করলেন। অস্ফুট উচ্চারণে তিনি তার স্বীকারোক্তি দিচ্ছেন। কাজ শেষ করে গির্জায় ফিরে গেলেন পাদ্রি। ঘরে তখন পরস্পরের দিকে তাকিয়ে দুই বুড়ি। র্যাপেটের চোখে যেন চুনি জ্বলছে। আর কতক্ষণ পরমায়ু? ক্রমশ ঘনিষ্ঠ হয় রাত, মুছে যায় দিন, আবার সূর্য ওঠে, অস্ত যায়। রোজের মতোই মিঠে বাতাস বয়ে যায়, তার ঝিরঝিরে স্পর্শে গাছের পাতা দোল খায়। সন্ধেবেলায় জানলার পর্দা যেমন হলুদ দেখা যায়, সময়ে বদলে যায় সব জিনিসের রং। মনের রং কি বদলায়? ওই দোদুল্যমান পর্দা কি রোগের প্রাণবায়ুর মতোই মুক্তি অভিলাষী? শুয়ে আছে ৯৯, চোখ দুটো পাতা খোলা। মন্দর মৃত্যুর জন্য যেন তার নির্বিকার অথচ অনিবার্য প্রতীক্ষা। গলা থেকে ঘর ঘর শব্দ হচ্ছে, শ্বাস প্রশ্বাস দ্রুত, শুধু সময়ের অপেক্ষা। পৃথিবী এমন এক মহিলাকে হারাবে যার সম্বন্ধে বিশেষ কিছুই বলার নেই। এক অতি সাধারণ তুচ্ছ মানুষের অন্তর্জলি যাত্রা। তখন বেশ রাত। ফিরল হনুর। পুরনো অভ্যাসে মায়ের বিছানায় ঝুঁকে দেখে নিল মা বেঁচে আছে কিনা। অভ্যাসে প্রশ্ন করল, কেমন বোধ করছো মা? র্যাপেট বুড়িকে ছুটে দেবার সময় সে স্মরণ করিয়ে দিল, কাল সকাল ৫টায়। কেমন? বুড়ি র্যাপেট রাগে গনগনে আগুন চেপে রেখে ফিরে যায়। পরের দিন ভোর, সবে সূর্য উঁকি দিয়েছে পূর্ব গগনে। র্যাপেট বুড়ি ঠিক হাজির। নিজের হাতে তৈরি স্যুপ খাচ্ছেন তখন হনুর। বুড়ি বলল, কি বাছা, মা কি এখনো বেঁচে আছে? হনুর হেসে বলে, বুঝলে, অবস্থা একটু ভালোর দিকে। বলেই ক্ষেতের কাজে ছুটল সে। বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে সেবিকার। তার কপালের বড়িরেখাগুলো কেঁপে ওঠে। এক অস্বস্তিকর বিশ্রী ভাবনায় তার অন্তঃকরণ জ্বলে পুড়ে যায়। এ পর্যন্ত সে সহজ সরল স্বচ্ছন্দ সাবলীল ছিল, মুহূর্তেই সব উধাও হয়ে গেল। ছুটে গিয়ে সে রোগীর ওপর ঝুঁকে পড়ে। তখনও চোখ মেলে তাকান মুমূর্ষ ৯২। প্রচণ্ড শ্বাসকষ্টের ঘর ঘর শব্দ। এ পেশেন্ট ২ দিন ৪ দিন, এমনকি ৮ দিনও বাঁচতে পারে। হ্যাঁ, ভয় গ্রাস করছে তাকে। তার বলিরেখার কুঞ্চিত ভাঙাচোরা মুখ নিদারুণ ক্ষোভ হিংসায় কুৎসিত হয়ে ওঠে। হ্যাঁ, তাকে ঠকিয়েছে হনুর। এ পাত্রী সহজে মরবে না। তথাপি নিজের কাজ ঠিকঠাক করে যায় সে, আর প্রতীক্ষায় থাকে কখন মৃত্যু আসে। কখন? দূরের ক্ষেত থেকে প্রাতরাশ সেরে
বাড়ি ফেরে হুনোর। ভারী খুশি সে। মাঠ ভর্তি ফসল যথেষ্ট ভালো অবস্থায় গুদামজাত করতে পেরেছে সে। হুনোর খুশিতে জ্বলে পুড়ে যায় বুড়ি। ঘড়ির কাঁটায় ঘুরে যায়। লাভ ক্ষতির হিসাব করে সে। ক্ষতি যেন নিশ্চিত হয়ে উঠেছে। বাজি হারতে বসেছে বুড়ি। তার ভীষণ ভীষণ ইচ্ছে করছে ছুটে গিয়ে ওই হতচ্ছাড়ি ঘাটের মরার কাঠি কাঠি ঘাড় ঘরে এক ঝাঁকুনিতে সব শেষ করে দিতে। হায়, এক ঝাঁকুনিতে অক্কা! এতে সময় বাঁচবে, যন্ত্রণা লাঘব হবে এবং সে বাজিও জিতবে। ফলে তার আর্থিক লাভ এইসব ভয়ঙ্কর মতলব মাথার মধ্যে ঘুরপাক খায়। বিছানার ধারে ঝুঁকে শব্দ করে, কি হলো, শয়তানের দেখা পাওনি এখনো? না। মুমূর্ষ রোগীর ক্ষীণ জবাব। তখন সেবিকা গল্প বলা শুরু করে। ভয়ঙ্কর সব গল্প। নার্ভের ওপর চাপ সৃষ্টি হয় রোগিণীর। সে গল্পে বলে আসন্ন মৃত্যুমুখে মানুষ কিভাবে দেখতে পায় শয়তান। শয়তান? তার এক হাতে ঝাঁটা, অন্য হাতে সসপেন। অদ্ভুত শব্দ তুলে এগিয়ে আসে সে। এই রকম কাউকে দেখতে পেলেই বুঝবেন আর মাত্র কয়েক মুহূর্ত, ব্যাস মুক্তি, ছুটি। তখন হঠাৎই দেখবেন আপনার হৃদযন্ত্র অচল হয়ে গেছে। ঠিক শয়তানের মতোই বুড়ি দর্শনের ছদ্মবেশে বীভৎস রসের গল্প। মৃত মানুষের উপমাও টেনে আনে। রেতার সোফিয়া, গন্নান, জোসেফাইন, সারফাইন প্রসঙ্গ ইত্যাদি সবই পূর্ব মৃত্যু পূর্বে নাকি দেখতে পেয়েছিল পিশাচ। এ রুগী দেখতে পায় না কেন? চকিতে ঘর ছেড়ে চলে যায় সে। আলমারি খুলে একটা চাদর বের করে নিজের সর্বাঙ্গ ঢাকে প্রথমে। মাথায় চাদরের নিচে জল ফোটাবার পাত্রকে এমনভাবে স্থাপন করে যেন মাথায় 3টি শিং গজিয়েছে। এক হাতে ঝাঁটা ও অন্য হাতে জলের জায়গাটা সজোরে এমন ঝাপটা মারে মেঝেতে উৎকট শব্দে আছড়ে পড়ে সে। ঝনঝন শব্দে কেঁপে ওঠে মেঝে। চেয়ারে উঠে রোগীর ঘরে পর্দা টেনে নামায় সে। একটি মাথা মুখ বন্ধ পাত্রে ভারী অদ্ভুত শব্দ করে রোগীর ঘরের দিকে এগোয়। দূর থেকে দেখলে মনে হয় পুতুল খেলার শয়তান নাচছে। দূর থেকে দেখলে মনে হয় পুতুল খেলার যেন শয়তান নাচছে। এই শব্দ, এই দৃশ্যের অভিঘাতে মুমূর্ষ রোগী আতঙ্কে উন্মাদিনী হয়ে ওঠেন। তার দৃষ্টি বিস্ফোরিত, চোখে বুননি চাউনি। আক্রান্ত মানুষের অমানসিক উত্তেজনায় মরিয়া হয়ে উঠে বসেছেন তিনি, আপ্রাণ চেষ্টা করে রেহাই পাবার। অশক্ত শরীর সামিল হয় না। ব্যর্থ প্রচেষ্টায় তার বুক কাঁধ বিছানায় বাইরে ঝুলিয়ে পড়ে। মাত্র একটি দীর্ঘশ্বাস, ব্যাস লুটিয়ে পড়ে 92। র্যাপেড বুড়ি আবার সব জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রেখে দেয়। ঝাঁটা আলমারির কোণে, চেয়ারটা দেওয়ালের বিপরীতে, চাদরটা আলমারিতে, প্যান্টটা স্টোভের ওপরে, জলের জায়গাটা সেলফের ওপর। পেশাদারি নিপুণ হাতে মৃতার চোখে পাতা দুটি বন্ধ করে দেয় যে। বিছানার ওপর একটি ডিশে জর্ডনের জল ঢেলে রাখে এবং শেষে হাঁটু গেড়ে প্রার্থনায় ভঙ্গিতে বসে পড়ে। কাজ শেষে ঘরে ফিরে হুনোর প্রার্থনারত অবস্থায় বুড়িকে দেখতে পায়। প্রথমেই যে চিন্তাটা তার মাথায় আসে তা হলো বুড়িটা তাহলে 20 সাউচ ঠকালো। সেবা করছে মাত্র 3 দিন 1 রাত, অর্থাৎ যার পারিশ্রমিক হওয়া উচিত 6 ফ্রয় নয় 5 ফ্রয়। বাজিতে সে কি হেরে গেল? গল্পটি এখানেই শেষ। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।